ইরানকে নিয়ে পৃথিবীতে এক অদ্ভুত দ্বিধা কাজ করে। একপাশে দাঁড়িয়ে আছে পশ্চিমা বিশ্ব, তারা বলছে ইরানের মেয়েরা শৃঙ্খলিত, জোর করে তাদের মাথায় কাপড় চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের গলার স্বর কেড়ে নেওয়া হয়েছে। এই আখ্যানকে আরও জোরদার করতে পশ্চিমা শক্তি বারবার নির্দিষ্ট কিছু চেহারাকে সামনে এনেছে, পুরস্কার দিয়েছে, তাদের কণ্ঠ বিশ্ব মঞ্চে তুলে ধরেছে। উদ্দেশ্য একটাই, প্রমাণ করা যে ইরানের সমাজ মেয়েদের জন্য একটা কারাগার। আবার অন্যদিকে দাঁড়িয়ে আছে মুসলিম বিশ্বের একটা বড় অংশ, তারা ইরানের মেয়েদের নিয়ে এতটাই আবেগপ্রবণ যে অনেক সময় বাস্তব তথ্য ছাড়াই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। তারা বলে ইরানের মেয়েরা সবার সেরা, কিন্তু কতটা সেরা, কোন কোন ক্ষেত্রে সেরা, সেই সুনির্দিষ্ট তথ্য তাদের কাছেই থাকে না। তাহলে আসল সত্যটা কোথায়, আসল ছবিটা কেমন, সেটা জানতে হলে আমাদের আবেগ আর প্রোপাগান্ডা দুটোকেই সরিয়ে রেখে খালি চোখে তাকাতে হবে সংখ্যার দিকে, ডেটার দিকে, বাস্তবতার দিকে। ইরানকে বুঝতে হলে প্রথমে বুঝতে হবে এই জাতির বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য কতটা পুরনো, কতটা শক্তিশালী। পৃথিবীতে একটা প্রচলিত বিশ্বাস আছে যে বুদ্ধিমত্তায় সবার উপরে ইহুদি জাতি। নোবেল পুরস্কারের তালিকা দেখলে সেই ধারণা আরও পোক্ত হয়। কিন্তু আধুনিক বিজ্ঞান যখন বিভিন্ন জাতির গড় বুদ্ধিমত্তা পরিমাপ করছে, তখন দেখা গেছে ইসরায়েলের অবস্থান 48 নম্বরে, তাদের গড় বৃদ্ধাঙ্ক 98.5 এর কাছাকাছি। আর ইরান দাঁড়িয়ে আছে 4 নম্বরে, তাদের গড় বৃদ্ধাঙ্ক 104.8 ওপরে। শুধু কোরিয়া, চীন আর জাপান তাদের থেকে সামান্য এগিয়ে। আজকের দিনে বিজ্ঞান গবেষণায় প্রকাশিত প্রবন্ধের সংখ্যায় সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কে জানেন? চীন নয়, আমেরিকা তো নয়। প্রতি বছর 8% হারে বৈজ্ঞানিক জার্নালে প্রবন্ধ প্রকাশে এগিয়ে যাচ্ছে ইরান। মহাকাশ বিজ্ঞান আর জ্যোতি পদার্থবিদ্যায় গত 5 বছর ধরে ধারাবাহিকভাবে বিশ্বে 1 নম্বর স্থানে রয়েছে এই দেশটি। তাই আজ পারস্যকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল বিজ্ঞান কেন্দ্র। কিন্তু এই অলৌকিক পরিবর্তন কিভাবে সম্ভব হলো, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটা সংখ্যায়। 1976 সাল, তখন ইরান আমেরিকার মদতপুষ্ট পাহলবির রাজবংশ ক্ষমতায়। ইরানের মেয়েদের ছোট পোশাকে সাজিয়ে ছবি তুলে পশ্চিমা দুনিয়ায় পাঠানো হচ্ছে, দেখানো হচ্ছে ইরান কত আধুনিক, কত উন্মুক্ত। কিন্তু সেই সময় ইরানের সাক্ষরতার হার ছিল কত জানেন? মাত্র 37%। 100 জনের মধ্যে 63 জন মানুষ নিজের নামটুকু লিখতে পারত না। এরপর এলো 1979 সাল, সেই ঐতিহাসিক বিপ্লব, যেদিন ইরানের জনতা আমেরিকা আর ব্রিটেনের যৌথ আধিপত্যকে ছুঁড়ে ফেলে দিল। আর সেদিন থেকে শুরু হলো এক নীরব কিন্তু অপ্রতিরোধ্য যাত্রা। শিক্ষার গ্রাফ ধীরে ধীরে প্রতি বছর একটু একটু করে উপরে উঠতে লাগলো। আর 2026 সালে এসে সেই গ্রাফ গিয়ে ঠেকেছে 99%। আর মাত্র 1% বাকি। যদি সেই 1% পূরণ হয়, তাহলে ইরান হবে পৃথিবীর একমাত্র দেশ যেখানে শতভাগ মানুষ শিক্ষিত। এই রূপান্তরের পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি হলো অর্থনৈতিক সিদ্ধান্ত। ইরান তার বাৎসরিক বাজেটের 10% খরচ করে শুধুমাত্র শিক্ষা খাতে। যখন পৃথিবীর বেশিরভাগ দেশ সামরিক খাতে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে, ইরান তখন সম্পূর্ণ ভিন্ন এক কৌশল বেছে নিয়েছে। তাদের যুক্তি সরল কিন্তু অসাধারণ। শিক্ষিত তরুণরাই তৈরি করবে অস্ত্র, শিক্ষিত তরুণরাই গড়বে প্রযুক্তি, আর সেই কৌশল কাজ করছে। 9 কোটি জনসংখ্যার এই দেশে গড়ে উঠেছে 1,40,000 শিক্ষা প্রতিষ্ঠান। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি 16 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক বরাদ্দ করা হয়েছে। এই অনুপাত ফিনল্যান্ড বা নরওয়ের মতো দেশও অর্জন করতে পারেনি এখনো। এবার আসি সবচেয়ে চমকপ্রদ অংশে। ইরানে পুরুষদের শিক্ষার হার 98.7%, আর মেয়েদের 99.3%, অর্থাৎ মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে। এবার একটু তুলনা করা যাক। আমেরিকায় মেয়েদের শিক্ষার হার কত? 85.1%। ইরানে সেটা 99.3, প্রায় 14%-এর ব্যবধানে। যে আমেরিকা ইরানকে নারী অধিকার নিয়ে বক্তৃতা দেয়, সে আমেরিকার মেয়েরা শিক্ষায় ইরানের মেয়েদের ধারের কাছেও নেই। আর আমেরিকায় ছেলে মেয়েদের শিক্ষার ব্যবধান, ছেলেরা 99.8%, মেয়েরা 85%, প্রায় 8%-এর ফারাক। মানে আমেরিকাতে লিঙ্গ বৈষম্য বেশি, কিন্তু আসল অন্ধকার চিত্রটা আরও গভীরে। আমেরিকার কৃষ্ণাঙ্গ মেয়েদের শিক্ষার হার যদি আলাদা করে দেখা হয়, সেটা 70%-এর আশপাশে নেমে আসে। আমেরিকায় আজও তীব্র বর্ণবৈষম্য রয়েছে। কৃষ্ণাঙ্গ মেয়েরা শৈশব থেকে নানা ধরনের যৌন নিপীড়নের শিকার হয়। তাহলে নারী অধিকারের বক্তৃতা আসলে কার দেওয়া উচিত? আর এখান থেকেই একটা গুরুত্বপূর্ণ সত্য বেরিয়ে আসে। হিজাব নারী শিক্ষায় বাধা নয়, বরং নারীরা নিরাপত্তায় নিশ্চিত না করতে পারলে শিক্ষার হার কখনো বাড়বে না। ইরান সেই দেশ যেখানে ধর্ষণের প্রায় হার শূন্যের কাছাকাছি, ফলে কোনো পরিবার তার মেয়েকে স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে ভয় পায় না। আর আমেরিকায় একজন জেফ্রি অ্যাপিস্টাইন বুঝিয়ে দিয়েছেন সেখানকার নারী নিরাপত্তার আসল চেহারা এবং তাদের হালচাল কেমন। ইরানের মেয়েরা শুধু স্বাক্ষর হয়ে বসে নেই, তারা উচ্চশিক্ষায় ছেলেদের থেকে অনেক এগিয়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় শিক্ষার্থীদের 60% মেয়ে। কিন্তু আসল চমকটা এখানে নয়। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল আর গণিত, যাকে সংক্ষেপে স্টেম বলা হয়, এই বিষয়গুলোতে ইরানের 70% শিক্ষার্থী মেয়ে। 70%। আধুনিক পৃথিবীর মেরুদণ্ড যে বিষয়গুলো,
সেই বিষয়গুলোতে ইরানের মেয়েরা একচেটিয়া আধিপত্য বিস্তার করছে। আর সেই মেয়েরা যারা হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে যায়, যাদের দেখলে পশ্চিমা মিডিয়া বলে পশ্চাৎপদ, কিন্তু সেই তথাকথিত পশ্চাৎপদ মেয়েরা তৈরি করছে ক্ষেপণাস্ত্র আঘাত করার জন্য ডিজাইন। তখন সেই পশ্চিমা শক্তি হতবাক হয়ে তাকিয়ে থাকে। পিএইচডির পরেও থামে না ইরানের মেয়েরা। পোস্ট ডক্টরাল গবেষণায়, অর্থাৎ যারা সত্যিকার অর্থে বিজ্ঞানী, সেই পর্যায়ে 65% গবেষক নারী। রাষ্ট্রীয় অর্থায়নে তারা উচ্চতর বিজ্ঞান নিয়ে কাজ করছে। আর তাদের গবেষণার মান কতটা উঁচু তার প্রমাণ হলো ইরানের এই মুহূর্তে 18,000-এরও বেশি জ্ঞানভিত্তিক কোম্পানি সক্রিয়ভাবে কাজ করছে। শিক্ষার পর আসুন দেখি রাষ্ট্র পরিচালনায় মেয়েদের অবস্থান কেমন। ইরানের সরকারি আমলাতন্ত্রে নারীদের অংশগ্রহণ 48%, প্রায় সমান সমান। আমেরিকায় 43.3%, ভারতে মাত্র 11%, বাংলাদেশে 8%-এর কাছাকাছি। অর্থাৎ নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণের প্রশ্নে ইরান আমেরিকাকেও ছাড়িয়ে গেছে। এখানে 45% প্রকৌশলী নারী, 62% শিক্ষক নারী, স্কুল পর্যায়ে সেটা 47%, আর চিকিৎসক 50%-এর বেশি ডাক্তার ইরানে নারী। আমেরিকা, ইউরোপ বা এশিয়ার উপমহাদেশের কোনো দেশে নারী চিকিৎসকের এই অনুপাত নেই। এমনকি সামরিক ক্ষেত্রেও ইরানের মেয়েরা পাইলটিং থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র যন্ত্রাংশের নির্মাণ পর্যন্ত প্রতিটি স্তরে সক্রিয়। ইরানের ব্যবসায়িক জগতে মেয়েদের অবস্থান আরও চমকপ্রদ। সৌন্দর্য ও প্রসাধনী শিল্পে ইরানের সংসদ আইন করে পুরো খাতটি নারীদের হাতে তুলে দিয়েছে। এই খাতে শতভাগ নিয়ন্ত্রণ মেয়েদের। বাৎসরিক ব্যবসার পরিমাণ $1 বিলিয়ন উপরে। ক্ষুদ্র ব্যবসায় 80%, অংশীদারিত্ব নারীদের। অনলাইনে বাণিজ্য 90%, ব্যবসা পরিচালনা করে মেয়েরা, যার বাৎসরিক লেনদেন $2.3 বিলিয়ন। হস্তশিল্প ও সৃজনশীল খাতে 75% অবদান নারীদের। বাৎসরিক $400 মিলিয়ন ব্যবসা আসে তাদের হাত ধরে। আর উদ্ভাবনের প্রশ্নে পৃথিবীতে মেয়েদের তৈরি পেটেন্টের গড় হার 17%, ইরানে সেটা 24%, বৈশ্বিক গড়ের থেকে 7% এগিয়ে। তবে একটা জায়গায় ইরানের মেয়েরা এখনও পিছিয়ে। স্বতন্ত্র ব্যবসায়িক উদ্যোগ বা স্টার্টআপে মেয়েদের অংশগ্রহণ 12%। কিন্তু এর পেছনের মূল কারণ মেয়েদের অক্ষমতা নয়। মূল কারণ হলো ইরানের ওপর চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, যা বাইরের বিশ্বের সাথে ব্যবসায়িক সংযোগকে দুর্বল করে রেখেছে। পৃথিবীর বেশিরভাগ দেশে আজ একটা সংকট দানা বেঁধেছে। শিক্ষা হয়ে গেছে অচল মুদ্রা। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে আসা তরুণরা বাজারে কোনো কাজ করতে পারছে না। তাদের ডিগ্রি আছে কিন্তু দক্ষতা নেই। আর ঠিক এই জায়গায় ইরান সম্পূর্ণ ভিন্ন একটা পথে হাঁটতে শুরু করেছে। ইরানের পাঠ্যক্রম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিকল্পনা, শিক্ষকদের মান সবকিছু এমনভাবে সাজানো হয়েছে যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে বাজারের অবদান রাখতে পারছে। তাদের শিক্ষা পুঁথিগত নয়, জীবনমুখী। তাদের বিজ্ঞান পরীক্ষার খাতায় সীমাবদ্ধ নয়, সেটা যুদ্ধক্ষেত্রে, হাসপাতালে, গবেষণাগারে, কারখানায় প্রতিফলিত হচ্ছে। আগামী দিনে যখন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞার শৃঙ্খল খুলে যাবে, তখন এই দেশ গোটা পৃথিবীকে চমকে দেবে। হয়তো সেদিন বেশি দূরে নেই যেদিন শিক্ষার তীর্থক্ষেত্রে হিসাবে অক্সফোর্ড বা হার্ভার্ড নয়, মানুষ নাম নেবে তেহরান বা ইস্পাহানের। কিন্তু শেষ প্রশ্নটা আপনাদের কাছে রেখে যাচ্ছি, যে দেশের মেয়েরা বিজ্ঞানে 70%, সরকারি চাকরিতে 48%, চিকিৎসায় 50%, সেই দেশকে সত্যি পশ্চাৎপদ বলা যায়, নাকি আসল পশ্চাৎপদতা লুকিয়ে আছে তাদের চোখে, যারা এই সত্যটা দেখেও না দেখার ভান করে? আপনার মতামত জানান কমেন্টে। আর যদি মনে হয় এই তথ্যগুলো আরও মানুষের জানা দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী পর্বে আমরা আসব ইরানের শিক্ষা ব্যবস্থার কাঠামো নিয়ে, যে কাঠামো তৈরি করেছে এই অসম্ভবকে সম্ভব করতে। ততদিন পর্যন্ত সত্যর পথেই থাকুন, জানতে থাকুন। ধন্যবাদ।